আসসালামু আলাইকুম। আমি আজকে কথা বলবো আসলে স্কটল্যান্ডের ম্যাচ রিভিউ নিয়ে। সত্যি বলতে আমি ব্রাজিলের খেলা যতদিন দেখেছি কার্লো আনচেলত্তি আসার পরে আজকে সবচেয়ে ভালো পারফরমেন্স ছিল, আজকে বেস্ট পারফরমেন্স। আমরা ব্রাজিল আসলে ইন্ডিভিজুয়াল প্লেয়ার হিসেবে প্রত্যেকেই ভালো, কিন্তু এইটা ক্লিক করা টিম অ্যাজ এ টিম পারফর্মস করা এইটা আজকে হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট। বাই আজ পুরো সলিড ছিল, সব সেক্টরেই একদম সলিড ছিল। আমি যদি প্রথমেই কথা বলি ডিফেন্স নিয়ে অ্যালিসন দুর্দান্ত ছিল। অ্যালিসন যে 3টা সেভ দিছে অ্যাজ এক্সপেক্টেড। অ্যালিসন লাস্ট এরকম পারফরমেন্স কবে দিছে ব্রাজিল টিমে আমি জানি না ভাই। একদম পুরো একদম ও ইজি 3টা গোল সেভ দিছে। অ্যালিসনের কথা গেল। এখন আমরা সবচেয়ে যেটা হাস্যকর যে জিনিসটা সেটা হচ্ছে দানিলো। ও বাপরে বাপ, দানিলোর স্পিড নাকি আজকে সবচেয়ে বেশি ছিল, অথচ এই বুড়ো দানিলোকে সবাই বলতো যে এরে কি জন্য যে নিচে কার্লো আনচেলত্তি, আই ডোন্ট নো। সবাই, এমন কোনো মানুষ নাই যে তার সমালোচনা করে নাই, কিন্তু দানিলো আজ কি পারফরমেন্সটা করছে ভাই। ও যতগুলো স্কটল্যান্ড কর্নার কিক করছে সবগুলো ও ট্যাকেল করছে, সবগুলো ও ব্যানিশ করে দিছে। তারপর গ্যাব্রিয়েল আর মার্কিনোসের কথা কি বলবো ভাই। মার্কিনোসের কথা যদিও একটু মার্কিনোস একটু শেখি ছিল, কিন্তু ভাই গ্যাব্রিয়েল ও কি পারফরমেন্সটা দিচ্ছে রে ভাই। 7টা ডুয়েলের মধ্যে 7টাই জিতছে। মানে কাউন্টার বলেন, থ্রেট ক্রিয়েট বলেন, বক্সের মধ্যে কোনো থ্রেট ক্রিয়েটই করতে দিচ্ছিল না স্কটল্যান্ডের প্লেয়ারদের। একদম পুরো সলিড ছিল গ্যাব্রিয়েল। আমাদের আসলে যে 2টা সেন্ট্রাল ডিফেন্ডার, এটা ধরেন যে গ্যাব্রিয়েলকে যদি বলতে হয় তাহলে এই মুহূর্তে বিশ্বের সেরা সেন্ট্রাল ডিফেন্ডার হচ্ছে গ্যাব্রিয়েল, এটা নিয়ে কোনো ডাউট নাই। স্যালিবা, উপমেকানো, এদের সাথে কুবার্সি যাই বলুন, কিন্তু গ্যাব্রিয়েল হচ্ছে সবার উপরে থাকবে। এবং সে যে ব্রাজিল টিমে কি করতে পারে আজ দেখায়া দিছে। এই গেল হচ্ছে সেন্ট্রাল ডিফেন্ডারের কথা। এরপর আসি লেফট ব্যাকে ডগলাস সান্তোস। ওয়াও, কি পারফরমেন্সটা রে ভাই। পুরো মাঠ একাই দৌড়ে বেড়াচ্ছে, অ্যাটাকিংয়ে হেল্প করতেছে, ডিফেন্সে এসে সলিড থাকতেছে, উপরে উঠে গেলে দেখা যায় যে আবার নিচে গিয়ে কি সুন্দর মতো ওর পজিশনে ফিক্স হয়ে যাচ্ছে, জাস্ট দেখার মতো। আমি আরেকটা জিনিস দেখলাম, ব্রাজিল যখন, আমাদের সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে ট্রানজিশনে গিয়ে আমরা দেখা যায় যে উপরে উঠে যেতাম, কিন্তু ডিফেন্সে দেখা যায় যে খবর থাকতো না এপাশে। কিন্তু এই জিনিসটা আজকে ট্রানজিশনে ব্রাজিল টোটালি সলিড ছিল। দেখা যায় যে যার মতো আসে পজিশন হোল্ড করতেছে, আবার দেখা যায় যে অ্যাটাকের সময় গিয়ে বিল্ড আপ করতেছে। তার মধ্যে কার্লো আনচেলত্তি যে আসার পরে ধারাবাহিক যে পারফরম্যান্স সেটা হচ্ছে ডগলাস সান্তোসকে নিয়ে আমার মনে হয় সবচেয়ে বেশি ইম্প্যাক্ট ছিল এই ম্যাচে ডগলাস সান্তোসের। তারপর আসি হচ্ছে আমাদের ক্যাসিমেরোকে আপনি মাঠে খুঁজে পাবেন না, মনে হবে যে আপনি ক্যাসিমেরো মনে হয় কোনো পারফর্ম করে নাই, কিন্তু ভাই ওরে যে রোলটা দেওয়া হয়েছে ওই রোলটা ও মাখন ছিল, পুরাই সলিড। দেখা যায় ওর রোলটা কি, আগেই বলছি যে ওর রোলটা হচ্ছে ডিফেন্সে সলিড থাকা, অর্থাৎ কোনো ডিফেন্ডার যদি উপরে উঠে যায় ও ওইটার নিচে নেমে গিয়ে ডিফেন্ডার হেল্প করা, এইটাতে জাস্ট ক্যাসিমেরো অসাম ভাই। আপনার মনে হবে যে ক্যাসিমেরোর খেলা দেখে মনে হবে যে ও কি মিডফিল্ড, ওর তো কোনো বলই আমি নিতে দেখলাম না, কিন্তু ভাই ওর যে কার্লো আনচেলত্তি ওকে যে রোলটা দিছে, আমাদের তো ফরওয়ার্ডের অভাব নাই। ফরওয়ার্ডে আমাদের দেখা যায় যে অনেক স্পিডে রাফিনহা, কি রায়ান বলেন, ভিনিসিয়াস বলেন, লুকাস পাকুয়েতা বলেন, বুনো গিমারেজ বলেন, এরা সব কিন্তু দুর্দান্ত। কিন্তু এদের
যদি একদম চিন্তামুক্ত হয়ে খেলতে হয় তাহলে ক্যাসিমেরোর মতো একজন মানে ডিফেন্ডিং মিডফিল্ডার দরকার। এইটাতে ক্যাসিমেরো দুর্দান্ত ছিল। তারপর আমি আসি লুকাস পাকুয়েতাকে নিয়ে। লুকাস পাকুয়েতা যে আমার মনে হচ্ছে যেখানেই বল সেখানেই লুকাস পাকুয়েতা দেখা যায় যে ও ডিফেন্সে হেল্প করতেছে, ও দেখা যায় অ্যাটাক বিল্ড আপ করতেছে, ও ক্রিয়েটিভিটি পাস দিচ্ছে, এক কথায় দুর্দান্ত। এরপর ভিনিসিয়াসকে নিয়ে কি বলবো ভাই, ভিনিসিয়াস যে 2টা গোল দিচ্ছে, শুধু গোল না, ও যতগুলো থ্রেট ক্রিয়েট করছে। এখানে ভিনিসিয়াসের একটা রোল আজকে আপনারা লক্ষ্য করছেন কিনা জানি না, ভিনিসিয়াস কিন্তু আজকে লেফট উইংয়ে তেমন একটা খেলে নাই, ও খেলছে কিন্তু সেন্ট্রাল দুই ডিফেন্ডারের মাঝখানে। কার্লো আনচেলত্তি ওর কিন্তু সংবাদ সম্মেলনে এসে এই কথাটাই বলছিল যে কার্লো আনচেলত্তি ওকে সেন্ট্রাল ডিফেন্ডারের মাঝখানে খেলতে বলছে, তাহলে ও গোল পাওয়ার সম্ভাবনা বেশি। কারণ আমরা জানি এখানে ভিনিসিয়াসের স্পিড একটা ফ্যাক্ট, ও যখন বলগুলো পাস দিবে তখন ওর স্পিডের সাথে কোনো ডিফেন্ডার আটকাতে পারবে না। সো এইখানে দেখা যায় যে ভিনিসিয়াসের গোল পাওয়ার মূল রিজনটা হচ্ছে এইটা যে ও এখন কিন্তু সেন্ট্রাল ডিফেন্ডারের মাঝখানে খেলতেছে, যার জন্য গোল পাচ্ছে ম্যাচে বেশি। এবং আমরা প্রায়ই শুনতাম ভিনিসিয়াস হচ্ছে রিয়াল মাদ্রিদের প্লেয়ার, আসলে জাতীয় দলে কিছু করতে পারে না। এইটা ভিনিসিয়াস মানে পুরো ফর্মটাকে তুলে রাখছিল মনে হচ্ছে ওয়ার্ল্ড কাপের জন্য, জাস্ট উজাড় করে দিচ্ছে। এখন আমাদের দেখা যায় যে এখন যদি ভালো কিছু করতে চায়, ওয়ার্ল্ড কাপ জেতার মতো কিছু করতে চায়, তাহলে ভিনিসিয়াসের ওপর ভর করে জিততে হবে। সো ভিনিসিয়াস আমার রিয়াল মাদ্রিদের ওর ওপর একটা ভরসা আছে কি, ও যে সিজনে ফর্মে থাকে ওই সিজনে কোনো ডিফেন্ডারই ওকে আটকাইতে পারে না ভাই। ওর সেরা পারফরমেন্সটাই বের করে আনে। দেখা যাক আমরা ভিনিসিয়াসকে পরে ম্যাচগুলোতে কীভাবে দেখতে পাই। তারপর হচ্ছে কুনহা এবং রায়ান। কুনহা যে আজকে ম্যাচে কী লেভেলের ইম্প্যাক্ট ফেলছে এটা কল্পনার বাইরে। আমি যদি একটা গোল করছে ও ঠিক আছে, কিন্তু ভিনিসিয়াস যে হেড দিয়ে গোলটা করছে, এই গোলটা আপনারা যদি বিল্ড আপটা খেয়াল করেন, ও যেভাবে বিপক্ষ দলের প্লেয়ার থেকে বা স্কটল্যান্ডের ডিফেন্ডার থেকে বলটা যেভাবে ওন করছে, এটা একদম নর্মাল সিচুয়েশান হইতে পারতো, কিন্তু ও জাস্ট বলটা ওন করে বুনো গিমারেসকে দিছে। বুনো গিমারেসকে একটা কাটব্যাক করে ভিনিসিয়াসের জন্য অ্যাসিস্টটা করছে, ভিনিসিয়াস হেড দিয়ে গোলটা দিছে। এরকম দেখবেন যে প্রত্যেকটাই কার্লো আনচেলত্তির এখানে বড় ট্যাকটিক্সটা মনে হচ্ছে হাই প্রেসিং ফুটবল খেলা। এবং হাই প্রেসিং ফুটবল খেলার জন্য রায়ান এবং কুনহা দুর্দান্ত। এই 2টা প্লেয়ার ডিফেন্সে, রায়ানের যে রোলটা ছিল, ও যখন অন দ্য বলে থাকবে তখন হাই স্পিডে রান ব্যাক করবে এবং ভিনিসিয়াস বা কুনহার জন্য বলটা বের করে দিবে, কিন্তু যখন অফ দ্য বল থাকবে তখন গিয়ে ও ডিরেক্ট ডিফেন্ডারের ওইখানে চলে যাবে। সো ওভারঅল বলেন এই ব্রাজিলকেই আমরা আশা করছিলাম। আমরা দেখা যায় জাপানের সাথে কেমন করবে জানি না, কিন্তু ভাই এই ম্যাচটা দুর্দান্ত ছিল। এবং এইরকম যদি খেলা দিতে পারে জাপান, কোনো টিমই ব্রাজিলকে আটকাতে পারবে না। এবং দেখা যাক। আর ভাই কার্লো আনচেলত্তি মাস্টার ক্লাস ভাই। এই ব্রাজিল ফ্যান যারা আছেন, যারা ব্রাজিলের রেগুলার খেলা দেখে থাকেন, তারা কার্লো আনচেলত্তির এই জিনিসটা বলতে পারবেন না। জাস্ট উনি 12টা ম্যাচ সময় পাইছে ওয়ার্ল্ড কাপের আগে। এই 12টা ম্যাচে একটা টিমকে কিভাবে গোছানো ফুটবল খেলা উপহার দিতে পারে, এটা কার্লো আনচেলত্তি ছাড়া কেউ করতে পারবে না। এই জায়গায় যে কোনো কোচ থাকলে এটা করতে পারতো না। আপনি গার্দিওলা বলেন, যাই বলেন ভাই, আমি কার্লো আনচেলত্তির উপর বিশ্বাস করি। এবং কার্লো আনচেলত্তি ম্যানেজার প্লাস টুর্নামেন্ট ম্যানেজার। এই টুর্নামেন্টে ব্রাজিল যদি ভালো করে বা ব্রাজিল যতটুকু ভালো করতেছে, তার মূল ক্রেডিট হচ্ছে কার্লো আনচেলত্তি।
আমি ভিনিসিয়াস বলেন, এডিক বলেন, কুনহা বলেন, রায়ান বলেন, আমি কারো ক্রেডিট দিতে চাই না। আমি টোটাল ক্রেডিটটা দিতে চাই কার্লো আনচেলত্তি। কার্লো আনচেলত্তি যেভাবে টিমটাকে 100টায় গেঁথে ফেলছেন, এইটা দুর্দান্ত। দেখা যাক ব্রাজিল পরের ম্যাচগুলোতে কি করতে পারে। এবং আল্লাহ হাফেজ।